সুদানের আবেইতে জাতিসংঘের ঘাঁটিতে সন্ত্রাসী হামলায় 6 বাংলাদেশি শান্তিরক্ষী নিহত, আহত আরও 8 সেনা সদস্য। এভারকেয়ারে চিকিৎসাধীন হাদির অবস্থা অত্যন্ত আশঙ্কাজনক। সন্দেহভাজন ফয়সাল করিম অস্ত্র মামলায় গ্রেপ্তারের পর বেরিয়েছিল অল্প সময়ে। প্রাইম টার্গেটকে খুঁজতেছি, এখনো 24 ঘন্টা পার হয় নাই। হোপফুলি আমরা এটা হিট করতে পারবো। প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকে ফ্যাসিবাদ বিরোধী ঐক্যের ব্যাপারে একমত বিএনপি, জামায়াত, এনসিপি। সর্বদলীয় প্রতিবাদ সভা করবে দলগুলো। চট্টগ্রাম, ঢাকায় 2 প্রার্থীর উপর হামলার ঘটনায় ফায়দা লোটার চেষ্টা করছেন অনেকে। মন্তব্য তারেক রহমানের, নিজেদের মধ্যে মত পার্থক্য কমানোর আহ্বান। আমরা যদি নিজেরা ঐক্যবদ্ধ না হই সহকর্মীবৃন্দ, এই দেশ ধ্বংস হয়ে যাবে। সুদানের আবেইতে জাতিসংঘের ঘাঁটিতে সন্ত্রাসী হামলায় শান্তিরক্ষী মিশনে দায়িত্বরত বাংলাদেশ সেনাবাহিনীর 6 সদস্য নিহত হয়েছেন, আহত হয়েছেন আরও 8 জন সেনা সদস্য। রাতে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে। সন্ত্রাসীদের সঙ্গে শান্তিরক্ষীদের যুদ্ধ এখনও চলমান। মূলত সামরিক বাহিনী এবং আধাসামরিক বাহিনী আরএসএফ এর সংঘাতে গৃহযুদ্ধে জর্জরিত সুদান। রাজধানী খার্তুম, দারফুর সহ বিভিন্ন শহরে হচ্ছে 2 পক্ষের রক্তক্ষয়ী লড়াই। আবেই শহরেও রয়েছে আরএসএফ এর উপস্থিতি। এর আগে 2003 সালের ডিসেম্বরে পশ্চিম আফ্রিকার দেশ বেনিনে মর্মান্তিক বিমান দুর্ঘটনায় শান্তিরক্ষী মিশনের 13 বাংলাদেশি নিহত হন। 2005 সালে কঙ্গোতে গুলি করে হত্যা করা হয় 9 জন বাংলাদেশি সেনা সদস্যকে। জানাবো ওসমান হাদির শারীরিক অবস্থার খবর। তার মস্তিষ্ক মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত। অস্ত্রোপচার শেষে তাকে কনজারভেটিভ ম্যানেজমেন্টে রাখা হয়েছে। প্রয়োজন অনুযায়ী সাপোর্ট দেওয়া হবে বলে জানিয়েছে এভারকেয়ারের 13 সদস্যের মেডিকেল বোর্ড। এক বিবৃতিতে বোর্ড জানিয়েছে, হাদির ফুসফুসে আঘাত রয়েছে। এখন তিনি ভেন্টিলেটর সাপোর্টে আছেন। অবস্থা অত্যন্ত আশঙ্কাজনক। শনিবার হাদির খোঁজ নিতে যাওয়া রাজনৈতিক নেতারা দেশবাসীর কাছে তার জন্য দোয়া চেয়েছেন। মাথায় গুলিবিদ্ধ ওসমান হাদি প্রথম দফা অস্ত্রোপচারের পর জীবন মৃত্যুর সন্ধিক্ষণে এভারকেয়ার হাসপাতালে নিবিড় পর্যবেক্ষণে। চিকিৎসায় 13 জন বিশেষজ্ঞের সমন্বয়ে মেডিকেল বোর্ড গঠন করা হয়েছে। এক বিবৃতিতে জানানো হয়েছে, মস্তিষ্ক সহ নানা জটিলতায় অত্যন্ত সংকটাপন্ন ওসমান হাদি। পরিবারকে জানানো হয়, হাদির ফুসফুসেও আঘাত আছে। এই মুহূর্তে তাকে ভেন্টিলেটর সাপোর্টে রাখা হয়েছে। শনিবার সকাল থেকেই এভারকেয়ারে আসতে থাকেন রাজনৈতিক দলের নেতারা। গণমাধ্যমে তারা দাবি করেন, নির্বাচন সামনে রেখে 50 জন প্রার্থীকে টার্গেট করেছে পতিত আওয়ামী লীগ। এর প্রথম শিকার ওসমান হাদি। এই ব্যর্থতার দায় স্বরাষ্ট্র উপদেষ্টাকে নিতে হবে বলেও জানান তারা। নির্বাচনকে কেন্দ্র করে 50 জন প্রার্থীকে টার্গেট করেছে আওয়ামী দুর্বৃত্তরা এবং নির্বাচন বানচাল করার জন্য তারা এই ধরনের টার্গেট হাতে নিয়েছে। যেই হাদি একা বাংলাদেশকে প্রেজেন্ট করেছে, যেই হাদি একা জুলাইকে সারা বাংলাদেশের প্রতিটি গ্রামে গঞ্জে ঘুরে ঘুরে প্রতিষ্ঠিত করেছে, সেই হাদির উপর আক্রমণ করে জুলাইকে তারা ধমিয়ে দিতে চেয়েছে। সবার মধ্যে একটা ভয় ছড়ানোর চেষ্টা। যারা চায় বাংলাদেশে নির্বাচন না হোক, বাংলাদেশে গণতান্ত্রিক পরিস্থিতি ফিরে না আসুক, তারাই আজকে হাদির উপরে এই আক্রমণ করেছে বলে আমরা মনে করি। হাদির উপর হামলা মানে জুলাই সমর্থনকারী সকলের উপরই হামলা। তাই অন্তর্বর্তী সরকারকে দ্রুত আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণে মনোযোগ দেওয়ার দাবিও জানিয়েছেন নেতারা। এই আক্রমণ শুধু হাতির উপরে না, আমাদের সকলের উপরে। কারণ এটা আমরা ধরেই নিতে পারি শুরু মাত্র, কিন্তু এই শুরু থেকে আমরা অন্য কোথাও এটা যেতে দিতে পারি না। সরকারের অনেক বড় দায়িত্ব আছে। সরকারের দায়িত্ব ছিল হাদির উপরে যেন এই ধরনের আক্রমণ হতে না পারে। এইটা একটা প্রচেষ্টা আগামী নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করবার জন্য বা বানচাল করার প্রচেষ্টা। এই প্রচেষ্টা করে কারা লাভবান হতে পারে, তাহলে তারাই এটার সাথে সম্পৃক্ত। তো এই ক্ষমতার হালুয়া রুটির ভাগ বাটোয়ারা নিয়ে যদি আপনারা ব্যস্ত থাকেন এবং জুলাইয়ের ঐক্য নষ্ট করে যদি দেশে বিভাজন সৃষ্টি করেন, এই দেশে কিন্তু কেউ নিরাপদ হবে না। কাজে ওই ফেসিবাদী শক্তির প্রশ্নে আমরা যেন আপোষহীন থাকি, আমরা যেন ঐক্যবদ্ধ থাকি। দুপুরের পর ইনকিলাব মঞ্চের মুখপাত্র হাদিকে দেখতে এভারকেয়ারে যান স্বরাষ্ট্র উপদেষ্টা। চিকিৎসকদের তিনি হাদির সুচিকিৎসা নিশ্চিতে জোর দেন। এদিকে এখনও হাদির গুলিবিদ্ধের ঘটনায় পরিবার বা কোনো পক্ষের মামলা দায়ের হয়নি। আহমেদ রেজা, যমুনা নিউজ, ঢাকা।
ইনকিলাব মঞ্চের মুখপাত্র হাদির উপর গুলিবর্ষণকারী একজনকে শনাক্ত করেছে পুলিশ। ওই ব্যক্তির ছবিও প্রকাশ করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ ডিএমপি। সন্দেহভাজন ব্যক্তি ফয়সাল করিম, নিষিদ্ধ ঢাকা মহানগর উত্তর ছাত্রলীগের সাবেক সহসভাপতি। গেল বছর ব্যাংক লুটের মামলায় অস্ত্রসহ গ্রেপ্তারের পর অল্প সময়ে জামিনে বেরিয়ে আসেন এই ফয়সাল। গণমাধ্যমে প্রকাশ হওয়া বিভিন্ন ছবি এবং নানা কার্যক্রমে দেখা যায় কদিন ধরেই ওসমান হাদির বিভিন্ন সভা এবং গণসংযোগে সক্রিয় ছিল এই প্রধান সন্দেহভাজন। তবে মোটরসাইকেলে আরেকজনের বিষয়ে এখনো কোনো তথ্য দিতে পারেনি আইনশৃঙ্খলা বাহিনী। প্রাইম টার্গেটকে খুঁজতেছি এবং আপনারা বাই দিস টাইম নামও জেনে গেছেন, আমরা মিডিয়াতেও দিয়ে দিছি। প্রাইম টার্গেটকে খুঁজতেছি, এখনো 24 ঘন্টা পার হয় নাই। হোপফুলি আমরা এটা হিট করতে পারবো ইনশাআল্লাহ। ওসমান হাদির উপর হামলার ঘটনায় সম্মিলিতভাবে প্রতিবাদ সভা করার সিদ্ধান্ত নিয়েছে বিএনপি, জামাত ইসলাম এবং জাতীয় নাগরিক পার্টি এনসিপি। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়। আগামী 2-1 দিনের মধ্যেই এই সভা অনুষ্ঠিত হবে বলে জানানো হয়েছে। বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলেন, রাজনৈতিক বিতর্ক যতই থাকুক, দেশের স্বার্থে ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে সবাই ঐক্যবদ্ধ। এনসিপির আহ্বায়ক নাহিদের দাবি, দেশকে অস্থিতিশীল করতে আওয়ামী লীগকে সহায়তা করছে ভারত। বৈঠকে প্রধান উপদেষ্টা রাজনৈতিক দলগুলোকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান। রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টার সাথে সাক্ষাৎ করে বিএনপি, জামায়াতে ইসলামী ও এনসিপির প্রতিনিধি দল। বৈঠকে প্রধান উপদেষ্টা বলেন, ওসমান হাদির উপর হামলা পূর্ব পরিকল্পিত। তাদের উদ্দেশ্য নির্বাচন বানচালের। ষড়যন্ত্রকারীরা তাদের নেটওয়ার্ক বিস্তৃত করেছে। প্রশিক্ষিত শুটার নিয়ে মাঠে নেমেছে। শুধু সরকার নয়, দল মত নির্বিশেষে সবাইকে সতর্ক ও ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান তিনি। বৈঠক শেষে গণমাধ্যমের সাথে কথা বলেন বিএনপি নেতা সালাউদ্দিন আহমেদ। বলেন, হাদির উপর হামলা বাংলাদেশের উপরে হামলা। সামনে নির্বাচন, বিভিন্ন রকমের রাজনৈতিক বিতর্ক হবে, কিন্তু আমরা ওই পর্যায়ে বিতর্ক করব না যাতে করে আমাদের ঐক্য বিনষ্ট হয়। পতিত ফ্যাসিবাদকে অবশ্যই আমরা এই বার্তা দিতে চাই, এই জাতীয় কোনো ধরনের হামলা করে বাংলাদেশের গণতান্ত্রিক উত্তরণকে বাধাগ্রস্ত করতে পারবে না, প্রতিহত করতে পারবে না। পরে এনসিপির আহ্বায়ক নাহিদ জানান, আওয়ামী লীগ প্রতিরোধে প্রশাসনের পাশাপাশি সর্বাত্মকভাবে দলগুলোকে মোকাবেলা করতে হবে। ভারত সরকারের প্রত্যক্ষ বা পরোক্ষ মদত ছাড়া আওয়ামী লীগ এই ধরনের পরিকল্পনা করতে পারে না। ভারত সেই হস্তক্ষেপ চালিয়ে যাচ্ছে। বৈঠকে সেক্রেটারি জেনারেল গোলাম পরোয়ারের নেতৃত্বে জামায়াতের প্রতিনিধি দল অংশ নিলেও কথা বলেননি কেউ। লাভলি বিথি, যমুনা নিউজ, ঢাকা। ওসমান হাদির উপর হামলার পেছনের উদ্দেশ্য কি তা খুঁজে বের করার পরামর্শ দিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। অনেকে এই হামলা থেকে ফায়দা নেয়ার চেষ্টা করছে বলে মন্তব্য করেন তিনি। দেশ গড়ার পরিকল্পনা অনুষ্ঠানে লন্ডন থেকে যুক্ত হয়ে কথা বলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। আরও বলেন, নিজেদের মধ্যে মত পার্থক্য না কমালে তা দেশের জন্য ভালো ফল বয়ে আনবে না। ক্ষমতায় গেলে বিদেশে দক্ষ কর্মী পাঠানোর ব্যবস্থা করা হবে বলে জানান তিনি। আমাদের মূল লক্ষ্য এমন একটি অর্থনৈতিক ব্যবস্থা তৈরি করা। রাজধানীর খামারবাড়িতে বিএনপির দেশ গড়ার পরিকল্পনা অনুষ্ঠান। এতে প্রধান অতিথি হিসেবে লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। ছোট দেশ, অনেক বড় জনসংখ্যা। অনুষ্ঠানে বিএনপির নানা পরিকল্পনা তুলে ধরেন তারেক রহমান। জানান, ক্ষমতায় গেলে দক্ষ জনশক্তি রপ্তানি বাড়ানো হবে। এজন্য শ্রমিক পাঠানোর আগে তাদেরকে দক্ষ করে গড়ে তোলা হবে। এছাড়া কৃষি কার্ড, ফ্যামিলি কার্ড এবং সবার জন্য স্বাস্থ্যসেবা নিশ্চিতের কথাও জানান তারেক রহমান। হেলথ কেয়ারার অ্যাপয়েন্ট করব। শহীদ জিয়ার সময় পল্লী চিকিৎসক একটা ভেরি পপুলার একটা মানুষ ছিল, এক গ্রুপ নাম্বার অফ পিপল ছিল। এরা গ্রামে ঘরে 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 প্রত্যেকটা মানুষের কাছে যাবে। প্রত্যেকটা মানুষের কাছে তারা গিয়ে মা বোনদের কাছে যাবে, তাদেরকে বলবে, ভাই এই জিনিস আপনি খেন না, তাহলে হার্টের প্রবলেম কম হবে। এই জিনিস খেন না, ডায়াবেটিস কম হবে। এই জিনিস খেন না, কিডনির প্রবলেম কম হবে। এরকমভাবে তাদেরকে বুঝাবে এবং ছোটোখাটো অসুখ যেটা ঘরে বসে সেরে দেওয়া যায় সেই চিকিৎসা ব্যবস্থা আমরা তাদেরকে শিখাবো, সেই ওষুধপত্র পর্যন্ত আমরা তাদেরকে দিব। ইনকিলাব মঞ্চের আহ্বায়ক ওসমান হাদির উপর হামলা নিয়েও কথা বলেন তারেক রহমান। গতকাল অত্যন্ত দুর্ভাগ্যজনক একটি ঘটনা ঘটিয়েছে যে কোনো একটি মহল। তার কিছুদিন আগে আমরা দেখেছি চট্টগ্রামে আমাদের একজন প্রার্থীর উপরে একই রকম ঘটনা ঘটেছে। এই ঘটনাগুলা দিয়ে কেউ কোনো ফায়দা লোটার অবশ্যই তো চেষ্টা করছে, তাই মনে হয় না আপনাদের? তাই তো অবশ্যই ফায়দা লোটার চেষ্টা করছে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন, নির্বাচন নিয়ে ষড়যন্ত্র থেমে নেই। এই ষড়যন্ত্র আরও ভয়ঙ্কর হতে পারে। নিজেদের মধ্যে একতা না থাকলে তার সুযোগ নেবে ফ্যাসিস্টরা। আমরা যদি নিজেদের মধ্যে মতপার্থক্য কমিয়ে নিয়ে না আসি,
আমরা যদি নিজেরা ঐক্যবদ্ধ না হই সহকর্মীবৃন্দ, এই দেশ ধ্বংস হয়ে যাবে। যখনই দেশ সংকটে পড়েছে এবং জনগণ বিএনপির কাঁধে দায়িত্ব দিয়েছে, বিএনপি সর্বোচ্চ দিয়ে চেষ্টা করেছে জনগণের সেই প্রত্যাশা পূরণের জন্য। কি পেলাম তা না ভেবে দেশ ও জাতির জন্য রাজনীতি করতে নেতাকর্মীদের পরামর্শ দেন তারেক রহমান। বিএনপি সেই পরিকল্পনায় নিতে চায়। হাসান মিসবাহ, যমুনা নিউজ, ঢাকা। ওসমান হাদি গুলিবিদ্ধ হওয়ার ঘটনার প্রেক্ষাপটে জুলাই আন্দোলনের সম্মুখ সারির যোদ্ধাদের বিশেষ নিরাপত্তা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। হাদি হত্যা চেষ্টায় জড়িতদের গ্রেপ্তার করতে ঘোষণা করেছে 50 লাখ টাকার পুরস্কার। এ সময় স্বরাষ্ট্র উপদেষ্টা জানান, ফ্যাসিস্ট সন্ত্রাসীদের ধরতে শুরু হচ্ছে বিশেষ অপারেশন ডেভিল হান্ট ফেজ 2। তারেক রহমানের নিরাপত্তার শঙ্কা নেই দাবি করে উপদেষ্টা বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করা হবে। অন্তর্বর্তী সরকার জুলাই গণ অভ্যুত্থানে সম্মুখ সারির যোদ্ধাদের নিরাপত্তা নিশ্চিতে বদ্ধপরিকর। সরকারের পক্ষ থেকে তাদের জন্য বিশেষ নিরাপত্তার ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। জুলাই যোদ্ধাদের নিরাপত্তা দেওয়ার জন্য আমরা ছোট্ট একটা কমিটি করে দিছি। প্রধান নির্বাচন কমিশনার, 4 কমিশনার এবং ইসি সচিব বিশেষ নিরাপত্তা চেয়ে আবেদন করেছেন। এছাড়া ঢাকা, চট্টগ্রাম এবং খুলনার আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা এবং রিটার্নিং অফিসারদের গানম্যান প্রদান এবং দেশের সব নির্বাচন অফিসের নিরাপত্তা জোরদারের নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন। শনিবার নির্বাচন পরিচালনা শাখা থেকে আইজিপি সহ সংশ্লিষ্টদের কাছে এই সংক্রান্ত চিঠি পাঠানো হয়েছে। ইসির উপসচিব মোহাম্মদ মনির হোসেন স্বাক্ষরিত চিঠিতে বলা হয়েছে, গত 11 ডিসেম্বর ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়েছে। এরপর দুর্বৃত্তরা লক্ষ্মীপুর জেলা অফিস নির্বাচন অফিস, পিরোজপুরের মঠবাড়িয়া নির্বাচন অফিসে অগ্নিসংযোগ করেছে। এই অবস্থায় প্রয়োজনীয় পুলিশ মোতায়েনের অনুরোধ করা হয়। 48 ঘন্টার মধ্যে ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদির উপর হামলাকারীদের গ্রেপ্তার করা না হলে অন্তর্বর্তী সরকারের বিরুদ্ধে আন্দোলন শুরু হবে, এমন হুঁশিয়ারি দেওয়া হয়েছে বিক্ষুব্ধ নাগরিক সমাবেশ থেকে। হত্যা চেষ্টার প্রতিবাদে সোমবার কেন্দ্রীয় শহীদ মিনারে সর্বদলীয় সমাবেশের ডাক দিয়েছে ইনকিলাব মঞ্চ। শনিবার দুপুরে শাহবাগে ইনকিলাব মঞ্চের গণ প্রতিরোধ এবং বিক্ষোভ সমাবেশ থেকে এসব ঘোষণা দেন বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ এবং বিশিষ্টজনেরা। তারা বলেন, অভ্যুত্থানের পর শীর্ষ সন্ত্রাসীদের কারামুক্তি এবং দেশে ফেরার সুযোগ তৈরি হওয়ায় আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটেছে, আর এরই ফল হিসেবে প্রকাশ্য দিবালোকে ওসমান হাদিকে হত্যা চেষ্টা করা হয়েছে। হত্যাকারীদের হত্যা করার যারা চেষ্টা করেছে আততায়ীদের, তাদেরকে গ্রেফতার করতে না পারে, তাহলে 15 তারিখ শহীদ মিনার থেকে এই ইনজারিমের বিরুদ্ধে আমরা বৃহত্তর আন্দোলন শরীফ ওসমানদেরকে নতুন করে পাড়ায় মহল্লায় আবার পরিচিত করানো হবে এবং সেভাবেই প্রজন্ম থেকে প্রজন্ম ইনকিলাব জিন্দাবাদ হয়ে থাকবে। সে যেই নামে থাকুক না কেন, এখন যে গুলশানের জাতীয় পার্টি নামে এই কুলাঙ্গাররা আবার ঐক্যবদ্ধ হচ্ছে। ওসমান হাদি ভাইয়ের রক্তের শপথ, ওদেরকে বাংলাদেশে 1 ইঞ্চিও জায়গা দেওয়া হবে না। এদিকে ওসমান হাদির উপর হামলার ঘটনায় রাজধানী সহ সারা দেশে বিক্ষোভ মিছিল করেছে বিএনপি। হামলার ঘটনাকে পরিকল্পিত দাবি করে দলটির নেতারা বলেন, প্রার্থীদের উপর হামলার রেকর্ড কেবল আওয়ামী লীগ এবং জামায়াতেরই আছে। ওসমান হাদির উপর হামলা গণতন্ত্রের উপর আঘাত বলেও মন্তব্য করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। কর্মসূচি থেকে বিএনপি নেতারা ঝুঁকিপূর্ণ প্রার্থীদের সব ধরনের নিরাপত্তা দেওয়ার আহ্বান জানান। 71 সালে 30 লক্ষ মানুষকে হত্যা, 2 লক্ষ মা বোনের ইজ্জত হরণের পরে যাদের কোনো বিবেকে বাঁধেনি, তারা তো যা ইচ্ছা তাই করতে পারে। রেকর্ড আছে আওয়ামী লীগের, রেকর্ড আছে ওই একটা অপশক্তির। আমি চাই আসল ঘটনা বেরিয়ে আসুক, আসল দুর্বৃত্তরা সাজা পাক, এই দেশের মানুষের সামনে বিশেষ একটা রাজনৈতিক দলের মুখোশ উন্মোচিত হোক। আজ 14 ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী দিবস। 1971 সালের এই দিন দখলদার পাকিস্তানি হানাদার বাহিনী এবং তাদের দোসর রাজাকার আল বদর আল শামসরা বাংলার শ্রেষ্ঠ সন্তান বুদ্ধিজীবীদের হত্যা করে। দেশের বরেণ্য শিক্ষাবিদ, চিকিৎসক, প্রকৌশলী, সাংবাদিক, শিল্পী, শিক্ষক সহ বিশিষ্ট ব্যক্তিদের তাদের বাড়ি থেকে তুলে নিয়ে চোখ বেঁধে অজ্ঞাত স্থানে নিয়ে নির্মমভাবে নির্যাতন এবং হত্যা করা হয়। পরে তাদের লাশ রাজধানীর রায়েরবাজার, মিরপুর সহ কয়েকটি বধ্যভূমিতে ফেলে দেওয়া হয়। দিবসটি উপলক্ষে রোববার দিনভর চলবে জাতির সূর্য সন্তানদের স্মরণ। সকাল 8:30 থেকে সর্বস্তরের মানুষের জন্য উন্মুক্ত থাকবে বুদ্ধিজীবী স্মৃতিসৌধ। সাভারে সড়কের পাশে দাঁড় করে রাখা একটি গাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।
শনিবার রাতে সাভারের পৌর এলাকা গেন্ডায় ঢাকা আরিচা মহাসড়কের নবীনগরমুখী সার্ভিস লেনে এই ঘটনা ঘটে। ফায়ার সার্ভিসের খবর পেয়ে দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে বাসের আগুন নিয়ন্ত্রণ করে। এ সময় বাস চালক কিংবা মালিক কাউকেই পাওয়া যায়নি। বাসটিতে কিভাবে আগুন লেগেছে সে বিষয়েও কিছু জানা যায়নি বলে জানায় ফায়ার সার্ভিস। খুলনা নগরের জোড়া গেট এলাকায় আগ্নেয়াস্ত্র তৈরির কারখানার সন্ধান পেয়েছে পুলিশ। এ সময় কারখানা থেকে 30টির মতো অস্ত্র তৈরির যন্ত্রাংশ উদ্ধার করা হয়েছে। শনিবার সন্ধ্যায় দোহা আয়রন ফাউন্ডার ওয়ার্কশপ নামের লেদ কারখানায় অভিযান চালায় মহানগর গোয়েন্দা পুলিশ। এ সময় আটক করা হয় ওয়ার্কশপের মালিক নজরুল, কারিগর পিকলু, শহীদুল এবং আকবরকে। পুলিশ জানায় লেদ কারখানাটিতে অস্ত্রের যন্ত্রাংশ তৈরি করে অন্য একটি কারখানায় নিয়ে পূর্ণাঙ্গ অস্ত্র তৈরি করা হতো। এমন সংবাদের ভিত্তিতে অভিযান চালায় পুলিশ। অস্ত্রগুলো কারা কি উদ্দেশ্যে তৈরি করছে তা তদন্ত করা হচ্ছে বলে জানায় আইন শৃঙ্খলা বাহিনী। একজনের মালিক আর দুজন হচ্ছে কারিগর। দুজন কারিগরই কিন্তু এক্সপার্ট। এখানে বিভিন্ন অস্ত্রের বিভিন্ন যন্ত্রাংশ উদ্ধার করা হয়েছে এবং যে যন্ত্রাংশগুলো যে ছাঁচের মধ্যে তৈরি করা হয় সেই ছাঁচগুলো আমরা উদ্ধার করেছি এবং যেখানে ফিনিশিং দেওয়া হয় সেখানেও আমরা চলছে। গাজীপুরের টঙ্গীতে বিকাশ কর্মীকে গুলি করে অন্তত $2.5 লাখ লুটের ঘটনা ঘটেছে। এ সময় সঙ্গীকে কুপিয়ে আহত করা হয়। শনিবার সন্ধ্যায় টঙ্গীর আনারকলি রোডে এই ঘটনা ঘটে। আহত হন আরিফ এবং আজাদ নামের 2 বিকাশ কর্মী। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় টঙ্গী পূর্ব থানা পুলিশ। স্থানীয়রা দ্রুত উদ্ধার করে টঙ্গী সরকারি হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক গুলিবিদ্ধ আরিফকে ঢাকা মেডিকেলে প্রেরণ করেন। একটা লোক হুন্ডায় উঠে বইছে আর একটা বসতে যাবে, এরকম টাইমে হঠাৎ করে মানে একটা শব্দ শুনলাম আমরা। কিছুক্ষণ পরে আবার ওই লোকটা কাঁদতেছে, ওরে মারে ওরে বাবারে বলে চিৎকার মারতেছে। এর ভিতরে মনে করেন যে সে বলতেছে আরে গুলি করছে। লোকটা ছিল পাঞ্জাবি পরা, টুপি পরা, ঠিক আছে, আর পায়জামা পরা, ওনার হাতে গুলি দিয়েছে। লোকটা ছিল কালো, উনি এই দিকে গুলি করে ডাইরেক্ট দৌড়। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প থাইল্যান্ড কম্বোডিয়ার যুদ্ধবিরতি ঘোষণার কয়েক ঘন্টা পরই আবারও সংঘর্ষে জড়িয়েছে দুই দেশের সেনারা। সীমান্তের বেশ কিছু এলাকা দখলে নিতে রাতভর গোলাবর্ষণ চালিয়েছে থাই সেনারা। এর জবাবে পাল্টা হামলা চালায় কম্বোডিয়াও। এসব সংঘাতে প্রাণ হারিয়েছে কমপক্ষে 21 জন। সব মিলিয়ে বাস্তুচ্যুত কমপক্ষে 7 লাখ মানুষ। শুক্রবার ট্রাম্প ঘোষণা দেন দুদেশের নেতাদের সাথে ফোন আলাপের পর যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে উভয় পক্ষ। শুক্রবার সামাজিক মাধ্যম ট্রুথ সোশ্যালে এক পোস্টে কথা জানিয়েছিলেন তিনি। আর তারপরই দুদেশ আবারও সংঘর্ষে জড়ালো।